আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। অসমাপ্ত সরকারি কাজ পরিদর্শনে বিধায়কের প্রতিনিধি দল, দ্রুত কাজ শেষ করার নির্দেশ। দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। আগরতলায় পালিত হলো সিআইটিইউ 56তম প্রতিষ্ঠা দিবস। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মেডিকেল শিক্ষার্থীদের সচেতনতা অভিযান। 5 কোটি টাকা চিটফান্ড কেলেঙ্কারিতে 3 জনের 5 বছরের কারাদণ্ড। রায়ের পর চোখে অশ্রু, অনিশ্চিত ভবিষ্যতের সামনে সাবরুম দমদমার 5 কন্যার পরিবার। উদয়পুর রেল স্টেশনে 7 কেজি গাঁজা সহ 2 যুবক আটক। বন্ধুর বিশ্বাসী কাল, ঘুমের মধ্যেই খালি হয়ে গেল ব্যাংক অ্যাকাউন্ট। এখন সংবাদ বিস্তারিত। রাজ্যের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অসমাপ্ত পড়ে থাকা সরকারি প্রকল্প ও জনস্বার্থমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার কমলাসাগর বিধানসভা কেন্দ্র পরিদর্শনে যান বিধায়কের একটি প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার উদ্যোগে গঠিত 11 সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব। এদিন অন্তরা সরকার দেব সহ শাসক ও বিরোধী দলের মোট 8 জন বিধায়ক চাম্পামুড়া, শেখেরকোট ও ফুলতলি সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তারা বিভিন্ন সরকারি প্রকল্প ও দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা উন্নয়নমূলক কাজের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বাকি কাজ সম্পন্ন করার নির্দেশ দেন এবং স্থানীয় সমস্যাগুলিও খতিয়ে দেখেন। এই সময় তাদের সঙ্গে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিধানসভার আমাদের বিভিন্ন কমিটি আছে, ওই কমিটির মধ্যে এস্টিমেট কমিটি আমরা 11 জন মেম্বার এমএলএরা আছি। তো তার মধ্যে আমরা 8 জন একসাথে আজকে আমাদের পরিদর্শনে বের হয়েছি। তো আমাদের কমলাসাগর বিধানসভার অন্তর্গত ডুকলি ব্লকের শেখেরকোট গ্রাম পঞ্চায়েতের যে সিনাই নদীর ব্রিজ আছে, ব্রিজের আগে শেখেরকোট বাজার আজকে দীর্ঘ প্রায় 15-20 বছর ধরে NHIDCL হাফ ডান অর্ধেক করে গিয়েছিলেন, বাকি ড্রেনগুলো করেননি। তো আজকে আমাদের যেই কিছুদিন আগে যে কমিটি হয়েছে, তো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর মানিক সাহাজির আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন যে এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসাবে, সেই চেয়ারম্যান হিসাবে আজকে আমরা প্রথম বা আমার এস্টিমেট কমিটি প্রথম আজকে আমরা নতুন ফিনান্সিয়াল ইয়ারে আমরা বের হয়েছি। তো আজকে আমরা সিনাই নদীর প্রাঙ্গণে পারে আছি, তীরে আছি। তো শেখেরকোট গ্রাম পঞ্চায়েতের যে হাফ ডান NHDCL কভার ড্রেন করেননি, ড্রেন অর্ধেক করেছিলেন। তো ওইটা আমরা নোটিশ পাওয়া মাত্র NHIDCL কাজ শুরু করে দিয়েছেন। তো আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। আগামী 5 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। সংগঠনের 5 দফা দাবি পূরণের দাবিতে এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগরতলার কুমারী মধুতির উপশ্রী আবাসনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্বরা জানান, এর আগে 20 ফেব্রুয়ারি 2026 তারিখেও তারা একই ধরনের আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে চেয়েছিলেন। তবে রাজ্য সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা তাদের দাবিগুলি পূরণের আশ্বাস দেয় সেই সময় আন্দোলন স্থগিত রাখা হয়। সংগঠনের অভিযোগ, আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের দাবিগুলি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা পুনরায় আন্দোলনের পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনের নেতারা জানান, আগামী 5 জুন থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচির দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে ত্রিপুরা গেরিলা রিটার্নিস ডিমান্ড কমিটির উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আমাদের এই বার্তাটুকু রাজ্যে এবং বহিরাজ্যে জনসম্মুখে তুলে ধরার জন্য সাংবাদিক বন্ধুদেরকে আমার ব্যক্তিগত হৃদয়ন্তস্থল থেকে এবং সংগঠনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই আমাদের ত্রিপুরা গেরিলা রিটার্নিস ডিমান্ড কমিটির পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে 45 কোটি টাকা আমাদেরকে আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে 45 কোটি টাকা বরাদ্দ করা হয় এবং 2017 অবধি সেই স্কিম
পূর্ণ বহাল থাকে এবং 2018 সালে দেশে মহামারী করোনা রোগের আক্রমণের ফলে সেই স্কিমটি বন্ধ হয়ে যায়। তো আপনারা অবগত আছেন, আমরা গত 20/2/2026 ইংরেজিতে আসাম আগরতলা এবং সড়ক এবং রেলপথ সহ আমাদের সংগঠনের কর্মসূচি হিসাবে বন্ধের ডাক দেওয়া হয়। আগরতলায় সিআইটিইউ রাজ্য দপ্তরের শনিবার সংগঠনের 56তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়। এই উপলক্ষে রাজ্য দপ্তরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন, প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা এবং শ্রমিক আন্দোলনের ঐতিহ্য ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মত বিনিময় অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য নেতৃত্ব পাঞ্চালী ভট্টাচার্য, শঙ্কর প্রসাদ দত্ত, মানিক দে সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের দাবিতে সংগঠনের দীর্ঘদিনের ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের অংশ হিসাবে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য, সমর্থক এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বক্তারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই ধরনের মানবিক কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বিপুল সংখ্যক শ্রমিক, কর্মী ও সংগঠনের সমর্থকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তারা সরকার বিরোধী যে মানসিকতা থাকা দরকার, কারণ সরকারটা মালিক শ্রেণীর স্বার্থ রক্ষা করছে, সেই জন্যে যে ভূমিকা ট্রেড ইউনিয়নের দিক থেকে থাকা দরকার ছিল, সেই ভূমিকা ট্রেড ইউনিয়নের দিক থেকে 60-এর দশকে আমাদের দেশের শ্রমজীবী মানুষ তারা পাননি। আর না পাওয়ার ফলে এআইটিউসির ভেতরের একটা অংশ তারা সিদ্ধান্ত নেন যে আমাদের শ্রমজীবী মানুষের স্বার্থ দেখার মতো একটা ট্রেড ইউনিয়ন করতে হবে। আপোষ করে, মালিক শ্রেণীর সাথে আপোষ করে অথবা সরকারের সাথে আপোষ করে ট্রেড ইউনিয়ন কাজ করতে পারবে না। তাহলে সেই জায়গাটার মধ্যে ট্রেড ইউনিয়নকে যদি শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করতে হয়, তখনই আলাপ আলোচনার ভিত্তিতে ওই 1970 সালে আমাদের সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস, অনেকগুলো ইউনিয়নের সমাহার, আজকে সারা ভারতবর্ষে 4500-এর উপর ট্রেড ইউনিয়ন, তারা সিআইটিইউর অন্তর্ভুক্ত, সিআইটিইউ অ্যাফিলিয়েটেড, সিআইটিইউ অনুমোদিত ইউনিয়ন। তারা বিশেষ করে আমরা যে সর্বভারতীয় গণঅভ্যুত্থান করেছি, এবার করেছি, তারপরে গত বছর আমরা 9ই জুলাই করেছি, এই দুটো বন্ধকে কেন্দ্র করে আমরা কিন্তু সংগঠনকে সারা রাজ্যে তার যে মূল বিষয়টা সেটা আমরা ছড়িয়ে দিতে পেরেছি। হয়তো সর্বাত্মক হয়নি, কিন্তু বেশিরভাগ কমরেডরা কিন্তু এই বিষয়টা অবগত আছে। শ্রমকোণ আমরা এই মুহূর্তে মনে করছি, আমরা যারা শ্রমিক ফ্রন্টে কাজ করি, আমাদের কাছে এই মুহূর্তে এটাই হচ্ছে সবচেয়ে বড় কর্তব্য, দায়িত্ব, যে এটাকে একেবারে চুল ছেঁড়া বিশ্লেষণ করে সমস্ত শ্রমিকদের কাছে এই বিষয়টা পৌঁছে দেওয়া। শ্রমজীবী মানুষ মানে আমরা মনে করি ভারতবর্ষের কোটি কোটি মেহনতি মানুষ, যাদের কাছে এই শ্রমকোণ ভয়ঙ্কর দিন সামনের দিকে তুলে ধরছে। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটিকে সামনে রেখে শনিবার পশ্চিম ত্রিপুরার বামুটিয়া ব্লকের বেরিমোর গ্রামে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রায় 150 জন মেডিকেল ছাত্রছাত্রী এদিন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। পাশাপাশি তামাকের আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা তুলে ধরেন তারা। উল্লেখ্য, আগামী 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হবে। এই বছরের প্রতিপাদ্য আকর্ষণের আড়ালে সত্য উন্মোচন করুন। নিকোটিন ও তামাকের আসক্তি
আসক্তি প্রতিরোধ করুন। 1987 সাল থেকে তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে বিশ্বব্যাপী এই দিবস পালন করা হয়ে আসছে। এদিনের কর্মসূচিতে মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যাপক সুব্রত বৈদ্য সহ অন্যান্য শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা। তাদের মধ্যে তামাক মুক্ত সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 31শে মে হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। সম্প্রতি যে NFSS রিপোর্ট বেরিয়েছে, আমাদের রাজ্যে দেখা গেছে যে তামাক ব্যবহারকারীর সংখ্যা পুরুষদের ক্ষেত্রেও 50%, মহিলাদের ক্ষেত্রেও 50%। এই তামাক সেবনের ফলে আগামী দিনে ক্যান্সার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে এবং ক্যান্সার হওয়ার এবং প্রিমেচিউর ডেথ হওয়ার সম্ভাবনা থাকছে। তো এখন আমাদের যে মেডিকেল স্টুডেন্টরা আছে, যারা সেকেন্ড প্রফে আছে, ওদেরকে ফ্যামিলি অ্যাডপশন একটা প্রোগ্রাম থাকে আমাদের। সেই ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম হিসেবে ওদেরকে ওদের যে ফ্যামিলিগুলি আছে, ওদের এই ফ্যামিলিগুলিতে আমরা এনেছি, ওরা যাতে ওদের ফ্যামিলিগুলিকে সেন্সিটাইজেশন করতে পারে, যেটাকে আমরা বলি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, মানে মুখামুখি বা সামনাসামনি কথা বলা, যেটা একটা বেস্ট মেথড মানুষকে বোঝানোর। সেই কমিউনিকেশনটা আমরা স্টুডেন্টকে দিয়ে করছি। আজকে আমাদের প্রায় 150 জন স্টুডেন্ট আছে। ওরা প্রায় চেষ্টা করবে 300 থেকে 400 500 ফ্যামিলিতে যাবে। আর 500 ফ্যামিলিতে যদি আমরা প্রতি ফ্যামিলিতে 4 জন বা 5 জন করে যদি লোক সংখ্যা ধরি, তাহলে আমরা 2000 লোকের কাছে আমরা পৌঁছে যাব এই মেসেজটা নিয়ে। এবং এই 2000 লোকের মধ্যে অন্তত 700 থেকে 800 লোক তামাক সেবন করে। তো এখন ওদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি, আর বাকি যারা সেবন করেন না, ওরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় আগামী দিনে ওরা সেবন করবে না, তাহলেই আমাদের এই প্রচারের সার্থকতা আসবে। বহু বছর ধরে চলা আর্থিক প্রতারণার মামলায় অবশেষে এলো আদালতের রায়। প্রায় 5 কোটি টাকা চিট ফান্ড কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত 3 ব্যক্তিকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছে আগরতলা স্পেশাল CBI আদালত। জানা গেছে, প্রগতিশীল মাইক্রো ফিন্যান্স সহ প্রগতিশীল নাম দিয়ে পরিচালিত চিট ফান্ড সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে বিনিয়োগকারীদের প্রতিশ্রুত অর্থ ফেরত না দিয়ে সংস্থাটি আর্থিক অনিয়ম ও প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। তদন্তে প্রায় 5 কোটি টাকার আর্থিক দুর্নীতির তথ্য সামনে আসে। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আগরতলা স্পেশাল CBI আদালত মামলায় 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। আদালত প্রত্যেককে 5 বছরের কারাদণ্ডের পাশাপাশি 1 লক্ষ টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড ও ভোগ করতে হবে বলে আদালত জানিয়েছে। এই রায়কে চিট ফান্ড প্রতারণার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আইনজীবী ও সচেতন মহল। একই সঙ্গে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ নিয়ে প্রতারণার ঘটনায় কঠোর বার্তা দিল আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস লিমিটেড কোম্পানি, এটা 2009-এ এটা মেন কর্পোরেট অফিস ছিল আপনার কৈলাসহর, ঠিক আছে। আর বাকি ব্রাঞ্চ ছিল আগরতলা এবং শান্তিরবাজার, উদয়পুর, ধর্মনগর, আপ টু বরাক ভ্যালি ছিল। তারা 2009 থেকে 2012 পর্যন্ত তারা গ্রাহকের থেকে প্রচুর পরিমাণে টাকা তুলছে, ডিপোজিট ম্যাচুরিটি দিবে করে সেটা, কিন্তু তারা ব্যবসা করছে শেয়ারের ব্যবসা। তারপরে তারা এই টাকাটা তুলেছে, তারা 2011 থেকে তারা ম্যাচুরিটি দেওয়া আর বন্ধ হয়ে দিতে পারতেছে না। তারপর তারা এবার যে অরিন্দম দাস CMD, উনি প্রথমে একটা কোম্পানি ছিল কামা ইন্ডিয়া কোম্পানি, ওখান থেকে উনি নিজে পার্সোনাল কোম্পানি খুলছে, পাবলিক কোম্পানি, সেটা হলো সেটা প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস কোম্পানি। তারপরে উনি 2012 কেস হওয়ার পরে কলকাতা গিয়ে প্রগতিশীল মাইক্রো ফাইন্যান্স কোম্পানি খুলছে। তারা কোনো ROCর কোনো পারমিশন ছিল না এবং সেবির কোনো পারমিশন নেই এবং RBI কোনো অনুমোদিত ছিল না। নাহলেও তারা পাবলিক থেকে এইভাবে টাকা শর্ট করে তুলে, তাই তারা সব আত্মসাৎ করে নিয়েছে। তারপর আজকে CBI স্পেশাল কোর্ট, দেবাশিস স্যারের কোর্টে আজকে ওদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। 120B-তে ওনাকে 5 বছরের জেল দিয়েছে এবং 1 লাখ টাকা জরিমানা ওনাদের। আর তারপরে 420 IPC-তে 5 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা এবং TPID আন্ডার সেকশন 3-তে ওদেরকে 6 ইয়ারের পানিশমেন্ট দেওয়া হয়েছে, লগে 1 লাখ টাকা জরিমানা। আর কোম্পানি যে আছে, কোম্পানিকে পানিশমেন্ট করা হয়েছে, ওই প্রগতিশীল কোম্পানি, ওই কোম্পানিকে আপনার এই 5 লাখ টাকা জরিমানা করেছে আন্ডার সেকশন 3 TPID-তে। আর 420 আর 120B-তে ওনাকে কোম্পানিকে 1 লাখ টাকা করে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সাবরুম মহকুমার দমদমা দাসপল্লী এলাকায় এক মর্মস্পর্শী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আদালতের রায়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য গৌতম দাস কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে তার পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 4 বছর আগে সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজের শিক্ষিকা কীর্তি চক্রবর্তীকে মোটর বাইকের ধাক্কায় মৃত্যুর ঘটনায় গৌতম দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত শুক্রবার মামলার রায় ও ঘোষণা করা হয় এবং শনিবার আদালত তাকে 5 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার নির্দেশ দেয়। রায় ঘোষণার পর থেকেই পরিবারে নেমে এসেছে শোক ও উদ্বেগের ছায়া। গৌতম দাসের স্ত্রীর দাবি, তাদের 5টি কন্যা সন্তান রয়েছে এবং পরিবারে আর কোনো উপার্জনক্ষম সদস্য নেই। ফলে স্বামীর কারাদণ্ডের পর সংসার চালানো, সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় কাটছে পরিবারের। রায়ের খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এখন তাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে চলবে সংসার এবং কি হবে সন্তানদের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আর বিচার হয়েছে না, এই সঠিক বিচার হয়েছে না, রায় হয়েছে হাইকোর্টে উড়ে দিব। হাইকোর্টে যাবেন? হাইকোর্টে যাইব, জানাবো কি রায় হয়েছে? কি রায় হয়েছে? 5 বছরের জেলে। তো আপনার মেয়ে কয়জন? আমার 5 মেয়ে, একজন ছেলের না 5 মেয়ে লোক খুব কষ্ট করে সংসার চালায়। আর স্বামী আর রাজমিস্ত্রি টুকটাক কাজ করে। পরিবারে পুরুষ আর কেউ আসেনি? পরিবারের পুরুষের কেউ নাই। গাঁজা পাচারের অভিযোগে 2 যুবককে আটক করেছে উদয়পুর রেল স্টেশন জিআরপি থানার পুলিশ। ধৃতরা সোনামুড়া মহকুমার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে ধর্মনগরে গাঁজা পাচারের উদ্দেশ্যে তারা উদয়পুর রেল স্টেশনে আসে। গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ স্টেশনে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির সময় 2 যুবকের কাছ থেকে প্রায় 7 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর জিআরপি থানার পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তোমার দেলোয়ার কি? হোসেন। বাড়ি কই? তোমার বেগ কি? গাজা কেমন? কত কেজি? 7 কেজি। 2টা ব্যাগে কই নিয়ে যাইতাছলা? ধর্মনগর। কার কাছে দিবা? কোন জায়গা থেকে নিয়েছিল এটা গাজাটা? মাসিমা থেকে। বন্ধুত্বের সম্পর্ক সাধারণত বিশ্বাসের উপরই গড়ে ওঠে, কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়েই এক যুবকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তারই এক বন্ধুর বিরুদ্ধে। জানা গেছে, একটি মামলা নিষ্পত্তির কাজে বিহার থেকে আগরতলায় এসেছিলেন 2 বন্ধু। শহরের জিবি বাজার এলাকায় একটি হোটেলে তারা একসঙ্গে অবস্থান করছিলেন। অভিযোগ, বন্ধুকে বিশ্বাস করে নিজের গুগল পের পিন নম্বর জানিয়েছিলেন এক যুবক। সেই সুযোগকে কাজে লাগিয়ে রাতে তিনি ঘুমিয়ে পড়ার পর অভিযুক্ত বন্ধু তার অ্যাকাউন্ট থেকে প্রায় 27,000 টাকা অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করে দেয় বলে অভিযোগ। পরদিন বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে যান প্রতারিত যুবক। ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন এবং ন্যায় বিচারের দাবি জানান। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। मेरा नाम MD परवेज है और मैं बिहार से बिलोंग करता हूँ और मैं अगरतला आया था कुछ काम से, जो मैं जीबी में रूम लिया, अगरतला जीबी में हॉस्पिटल के पास। और मेरे साथ एक पार्टनर है, मेरे गांव का है, मेरे घर के बगल का है, उसका नाम परवीन कुमार पोद्दार है। और उसके साथ मैंने रूम लेकर के दोनों साथ में जीबी में रुका और मैंने रात में मोबाइल को चार्ज में लगा करके मैं थोड़ा थका हुआ था और मैं सो गया। और वो मेरा क्लोज फ्रेंड है और उन्होंने क्या किया, मेरा फ़ोन लिया और बोला कि मैं गर्लफ्रेंड से बात करूँगा, थोड़ा फ़ोन दो। तो मैंने मना कर दिया और उसको मेरा पासवर्ड मालूम था। मैं सो गया गहरी नींद पे। उन्होंने 2 बजे फ़ोन लिया मेरा, 2 बजे फ़ोन लेकर के ट्राई करके मतलब फ़ोन पे खोला और लगभग 3 बजने में 1 मिनट कम था। उस समय किसी रवि कुमार व्यक्ति को 2,000 डाला और फिर 5,000 डाला और फिर 11,000 डाला। और डालने के बाद वो मेरे फ़ोन से स्क्रीनशॉट लेके भी उसको दिया शायद। और उसके बाद क्या करते हैं कि वो स्क्रीनशॉट डिलीट कर दिया। रवि कुमार नाम का जो व्यक्ति था उसका नंबर भी अपने फ़ोन से डिलीट कर दिया।
और जो भी कॉन्टेक्ट था रवि कुमार से रिलेटेड वो सारा चीज़ वो डिलीट कर दिया और अपने फ़ोन से जो है मतलब उसका नंबर वगैरह बायोडाटा डिलीट करके और क्या बोलते हैं कि थोड़ी देर के बाद किसी नंबर पे अननोन नंबर पे उन्होंने अकाउंट नंबर शेयर किया अपना और उस अकाउंट नंबर से उसके पास पैसा आया। आज 30 तारीख है और 30 तारीख को 10 बजे उसके अकाउंट में पैसा है, जो कि कल के डेट में उसके पास पैसा उसके अकाउंट में नहीं था। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।